সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাড়িতে থেকে এই কোভিড-19 মোকাবেলা করে সপরিবারে সবাই ভালো আছো, সুস্থ আছো। ইনশাআল্লাহ তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে আমরা গোটা বিশ্ববাসী নাই কেউ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারছি না, এটা তোমরাও বুঝতে পারছো। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এর সবল থেকে মুক্তি পাব এবং এই করোনা ভাইরাসকে মোকাবেলা করে আমাদের চলতে হবে। তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের এই স্বাভাবিক শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। এই জন্যেই সরকার এই অনলাইন ক্লাসের নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা মোতাবেক এই নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও অনলাইন ক্লাস অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। তোমরা এই ক্লাসগুলা নিয়মিত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এটাই আমরা আশা করি। এবং পাশাপাশি তোমাদের যে অন্যান্য পড়ালেখাগুলো আছে পাঠ্যসূচি মোতাবেক, সেগুলোও তোমরা দেখবে। এছাড়া পারিপার্শ্বিক অবস্থা, সাম্প্রতিক বিষয়গুলো তোমরা জানবে বিভিন্ন প্রচার মাধ্যম থেকে, রেডিও, টেলিভিশন, পত্রিকা এবং গুগল থেকে। এটা আমরা আশা করি, কারণ এই পাঠ্যসূচির বাইরেও এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। তাছাড়া এই প্রতিযোগিতার যুগে তোমরা টিকে থাকতে পারবে না। আশা করি এই বিষয়গুলো নজরে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই ক্লাস পরিচালনায় তোমাদের সঙ্গে আমি আছি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠ পরিচিতি, বিষয় নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অনার্স 3য় বর্ষের এটি একটি ক্লাস। এটি পাঠ শিরোনাম বিশ্ব সভ্যতার ইতিহাস, ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, পেপার কোড 23-16-13। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ক্লাসে সুমেরীয়, আক্কাদীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, কালদীয়, প্রাচীন মিশরীয় এবং হিব্রু সভ্যতা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ক্লাসেও এই গ্রন্থগুলোর নামগুলো দেখিয়েছিলাম। আশা করি তোমরা এই গ্রন্থগুলোর নাম দেখেছ এবং সম্ভব হলো সংগ্রহ করেছ। এছাড়াও বাজারে অনেক বাংলা মিডিয়ামের বই পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে পড়তে পারো। গুগল থেকে অনেক সহযোগিতা নিতে পারো, কিন্তু গাইড থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা নিবে না, এটাই আমরা আশা করি। প্রথমে আমরা আলোচনা করব সুমেরীয় সভ্যতা সম্পর্কে। মেসোপটেমিয়া অঞ্চলে সর্বপ্রথম সুমেরীয় সভ্যতা গড়ে তুলেছিল। ধারণা করা হয় যে পৃথিবীর সর্বপ্রথম সুসভ্য জাতি ছিল সুমেরীয়গণ। তাদের সভ্যতার নিদর্শন প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে উন্মোচিত হয়েছে। সুমেরীয় সিনার অঞ্চলে ফোরাত নদীর মোহনায় সন্নিকটে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সুমেরীয় সভ্যতা বলে পরিচিত। আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দের কাছাকাছি সময়ে সুমেরীয়রা এই অঞ্চলে বসবাস শুরু করেন। তাদের পূর্ব মেসোপটেমিয়ার স্থানীয় সেমিটীয় লোকেরা নবপলীয় বা নতুন প্রস্তর সভ্যতার অনুরূপ সভ্যতা গড়ে তুলেছিল। তারা মঙ্গোলীয় গোষ্ঠীর লোক বলে মনে করা হয়। ঐতিহাসিকগণ মনে করেন যে তারা আকৃতিতে ছিল খাটো, নাক ছিল খাড়া এবং চোখ কিছুটা গর্তে ঢোকানো। বেশিরভাগ লোকই দাঁড়িয়ে রাখতো না, তবে কেউ কেউ রাখতো। তারা চামড়া ও রেশমের পোশাক পরতো। সাধারণ মহিলারা ব্রেসলেট, নেকলেস, পায়ের নুপুর, হাতের আংটি এবং কানের দুল গহনা হিসাবে পরতো। সম্ভ্রান্ত করে মহিলারা অলংকার ও চামড়ার জুতা পরতো। তারা ছোট ছোট পাহাড়ের উপর
শহর বানাতো সুন্দর করে। এর চারপাশের এলাকা দিয়ে একটা নগর রাষ্ট্র গড়ে তুলতো। তারা শহরের চারদিকে দেয়াল গড়ত। সুমেরে তখন প্রায় 20টি নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। এদের মধ্যে উর ছিল নেতৃস্থানীয় নগরের প্রথম রাজা মেসান্নিফাড্ডা পশ্চিম এশিয়ার প্রাচীনতম রাজা বলে পরিচিত। ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যসমূহের অধিপতিকে পটেজি বলা হতো। তাদের মধ্যে সর্বদা বিবাদ লেগেই থাকতো। তাদের বাড়িগুলো ছিল আয়তাকার এবং রোদে শুকানো ইট দিয়ে তৈরি। তাদের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। তারা পরিকল্পিতভাবে খাল খনন করেছিল। এছাড়া বন্যা নিয়ন্ত্রণের জন্য তারা বাঁধও নির্মাণ করেছিল। তারা গম, যব, বার্লি, খেজুর, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন করত। তারা গরু ছাগলও পালন করত। তারা লাঙ্গল দিয়ে জমি চাষ করত। তারা সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম চাকার আবিষ্কার ও ব্যবহার করে। তারা ঠেলা গাড়ি ও ঘোড়ার গাড়ির ব্যবহার জানতো। এ সময় সমাজে 3টি শ্রেণী ছিল, যথা অভিজাত শ্রেণী, সাধারণ মানুষ ও দাস। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি রূপে মান্য করা হতো। শিক্ষা ব্যবস্থা ছিল পুরোহিতদের হাতে। মন্দিরের অভ্যন্তরে বিদ্যালয় স্থাপন করা হতো। বিবাহ দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থির হতো। বিবাহে যৌতুক প্রথা প্রচলিত ছিল। মেয়েরা সিংহাসনে বসতে পারত। এ সময় সুব আদ নামক একজন মহিলা রাজার পরিচয় পাওয়া যায়। তবে সমাজে পুরুষদের কর্তৃত্ব ছিল বেশি, কারণ স্বামীরা স্ত্রীকে বন্ধক ও বিক্রয় করতে পারত। এ সময় ব্যভিচারী স্বামীর শাস্তির কোনো ব্যবস্থা না থাকলে স্ত্রীর মৃত্যুদণ্ডের বিধান ছিল। সুমেরীয় সভ্যতার বিশেষ অবদান ছিল আইনে, তাদের আইন ব্যবস্থা। এ ব্যাপারে সুমেরীয় সম্রাট ডুঙ্গির অবদান অনস্বীকার্য। পরবর্তীকালে হাম্মুরাবি আইন ব্যবস্থা ডুঙ্গির আইন ব্যবস্থার পরিবর্ধিত সংস্করণ। সুমেরীয় আইনের বিধান ছিল চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক। সুমেরীয় সমাজে আইনের চোখে সব মানুষ সমান ছিল না। সাধারণ মানুষ অপরাধ করলে তার বিচার হতো, কিন্তু অভিজাত লোক অপরাধ করলে তার বিচার হতো না। হলেও সামান্য জরিমানা করা হতো। সুমেরীয়রা বহু দেবতায় বিশ্বাস করত। সূর্য দেবতা ছিল সমাস, ঝড়ের দেবতা ইনলিন, বৃষ্টির দেবতা ইস্তার, সিন ছিল চন্দ্র দেবতা। তাদের ধর্ম ছিল ইহকাল ভিত্তিক। তারা মৃতদেহকে ঘরের মেঝেতে কবর দিত। মৃতদেহের সাথে কবরে বিভিন্ন খাদ্যদ্রব্য, পছন্দের জিনিসপত্র দেওয়া হতো। বেহেশত দুজক সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। সুমেরীয়দের লিখন পদ্ধতি বেশ উন্নত মানের ছিল। তারা ডান থেকে বাম দিকে লিখত। তাদের লিখন পদ্ধতির নাম ছিল কিউনিফর্ম। তারা কাদা মাটির প্লেটের উপর লিখত। তারা 350টি বর্ণের ব্যবহার জানত। তারা গুণ ও ভাগেরও ব্যবহার জানত। তাদের গণনার ভিত্তি ছিল 10। ওজনের ও পরিমাপের ভিত্তি ছিল 12। তারা সিলের ব্যবহারও জানত। ধাতুর উপর নকশা করে সিল তৈরি করেছিল। এছাড়া তারা স্থাপত্য ভাস্কর্যে সিদ্ধহস্ত ছিল। ষাঁড় ছিল তাদের ভাস্কর্যের অন্যতম বস্তু। ভাস্কর্যের ঈগল পাখির প্রতীক তাদের কাছ থেকে শুরু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে সুমেরীয়দের হিস্ট্রি ফ্রম বিগিনিং টু এন্ড, এই যে সুমেরীয়দের একটি তাদের সভ্যতার নিদর্শন এই স্লাইডে আমরা দেখছি। এবারে আমরা আলোচনা করব আক্কাদীয় সভ্যতা নিয়ে। এবারে আমরা আলোচনা করব আক্কাদীয় সভ্যতা সম্পর্কে। সুমেরীয়দের সমসাময়িক আক্কাদিয়া নামে উত্তর ব্যাবিলনীয় বা আক্কাদের সেমিটিক ভাষাগোষ্ঠীর একদল মানুষ বাস করত। তারা অত্যন্ত সম্ভবত আরবদের
আরবের মরুভূমি থেকে এসেছিল। এরা কৃষিকাজ আয়ত্ত করে এবং বিভিন্ন নগর রাষ্ট্র গড়ে তোলে। তারা কয়েকবার সুমেরীয়দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে সুমেরীয়দের উন্নত অস্ত্রের মুখে জয়লাভ করতে পারেনি। আক্কাদীয় গোত্রের নেতা সারগন কিছুটা কৃতিত্ব প্রদর্শন করলেও পরবর্তীতে তারা আর টিকে থাকতে পারেনি। শিক্ষার্থীরা, আক্কাদীয় সভ্যতার একটি নিদর্শন এখানে এই স্লাইডে দেখা যাচ্ছে। এবারে আমরা আলোচনা করব প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে। সেমিটিক জাতির আদিবাস আরবে। বিশ্ব সভ্যতায় সেমিটিকদের অবদান বিশেষ উল্লেখযোগ্য। এই ব্যাবিলনীয় সভ্যতার ব্যাপ্তিকাল 1800 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। যা হোক, এই সেমিটিয়াদের প্রথম রাজ্য গড়ে ওঠে আক্কাদীয়দের সময়। এরপর দ্বিতীয় রাজ্য ছিল ব্যাবিলনীয় রাষ্ট্র। সুমের বা আক্কাদ রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়লে খ্রিস্টপূর্ব 2000 অব্দে প্রাক্কালে আরব অঞ্চল থেকে আগত আমুরাইটরা আক্কাদ দখল করেন। এলাম দেশের একদল লোক তখন সুমের দখল করে নেয়। ফলে উভয় শক্তির মধ্যে তখন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্বে আমুরাইটরা জয়লাভ করে সমস্ত আক্কাদ সুমের দখল করে নেয়। ফলে তারা ফোরাতের পূর্ব তীরে ব্যাবিলন নামক এক গ্রামে তাদের রাজধানী স্থাপন করে। কালক্রমে এটি এত প্রসিদ্ধ লাভ করে যে সমস্ত দক্ষিণ মেসোপটেমিয়া তাদের অধিকারে চলে আসে। মেসোপটেমিয়া ব্যাবিলনিয়া নামে পরিচিত হয়। ব্যাবিলন নামটির উৎপত্তি হলো সেমিটিক শব্দ ব্যাবিল থেকে, যার অর্থ দেবতার নগর। ব্যাবিলনীয় সভ্যতার পূর্ণ বিকাশ ঘটে ইতিহাস খ্যাত প্রসিদ্ধ সম্রাট হাম্মুরাবির আমলে। তিনি সমস্ত মেসোপটেমীয় কর্তৃত্ব স্থাপন করে ভূমধ্য সাগর পর্যন্ত রাজ্য সীমানা বিস্তৃত করেন। ব্যাবিলনীয় সভ্যতা হল মেসোপটেমীয় সভ্যতার দ্বিতীয় অধ্যায়। সম্রাট হাম্মুরাবি, যার সময়কাল 1792 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, শুধু বিরাট সাম্রাজ্যের অধিকারী ছিলেন না হাম্মুরাবি, তিনি একটি বিখ্যাত আইন সংহিতা প্রণয়ন করে ইতিহাসে অমর হয়ে আছেন। তার শাসনামল মেসোপটেমিয়ায় এক নবযুগের সূচনা করে। ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রগুলোকে তিনি জয় করে যে সুসংবদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তার নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য তিনি প্রচলিত স্থানীয় রীতি ও আইন কানুনের পরিবর্তে একটি সর্বজন স্বীকৃত বিধিবদ্ধ আইন সংহতি, যা কোড অফ হাম্মুরাবি নামে পরিচিত, এই আইন সংহিতা প্রণয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি সামরিক বাহিনীতে সামর্থ্যবানদের যোগদান বাধ্যতামূলক করেছিলেন। তিনি তার সময়ে কৃষি কাজে ব্যাপক উন্নতি সাধিত হয় এবং ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার লাভ করে। হাম্মুরাবি আইন সংহতি বা কোড অফ হাম্মুরাবি সম্পর্কে বলা যায়, পৃথিবীর আইন প্রণয়নের ইতিহাসে সম্রাট হাম্মুরাবি সর্বপ্রথম একটি সুষ্ঠু মানবাধিকার সম্পন্ন সত্যনিষ্ঠার উপর প্রতিষ্ঠিত আইন প্রণয়ন করেন। এই আইন অনেকটা ডুঙ্গির আইন দ্বারা প্রভাবান্বিত। 1750 খ্রিস্টপূর্বাব্দে তিনি এই আইন প্রণয়ন করেন। তিনি তার রাজত্বের শেষের দিকে তার আদেশিত বিধানমালা প্রস্তর স্তম্ভে খোদাই করার নির্দেশ দেন। এই প্রস্তর স্তম্ভটি বর্তমান প্যারিসের লুভ জাদুঘরের সংগ্রহশালায় রক্ষিত আছে। এতে 282টি আইন খোদিত রয়েছে। এটি 8 ফুট উঁচু মসৃণ ব্যাসেল্ট পাথর। স্তম্ভের উপর দিকে হাম্মুরাবি প্রার্থনায় ভঙ্গিতে সিংহাসন উপবিষ্ট সামাস বা সূর্য দেবতার সামনে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে দেবতা হাম্মুরাবিকে আইনগুলো দিচ্ছেন। আইনগুলো ব্যাবিলনীয় ভাষায় খোদাই করা। এই 282টি আইন মূলত নানা রকম আইন ভঙ্গ, ব্যবসা বাণিজ্য, বিবাহ, পরিবার সম্পত্তি, বৃত্তিধারী লোকদের পারিশ্রমিক দায়িত্ব, কৃষি বিষয়ক আইনগত সমস্যা, ভাড়ার হার এবং পরিমাণ,
দাম, ক্রয় বিক্রয় ইত্যাদি সম্পর্কিত। অবশেষে এক লম্ব উপসংহারে বলা হয়েছে, সুযোগ্য রাজা হাম্মুরাবি প্রতিষ্ঠিত হয়ে ন্যায় আইন সংহিতা উৎকীর্ণ স্তম্ভের যে ক্ষতি সাধন অথবা পরিবর্তন করবে তার উপর দৈব অভিশাপ বা শাস্তি নেমে আসবে। হাম্মুরাবি আইন তৎকালীন সামাজিক অর্থনৈতিক চিত্র ফুটে উঠেছে। এ থেকে জানা যায় যে তৎকালীন সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, যেমন অভিজাত বা মুক্ত মানুষ, নাগরিক ও সাধারণ মানুষ এবং দাস। বাড়ি সাধারণত 1 বছরের জন্য ভাড়া দেওয়া হতো, ভাড়াটেকে বাড়ি রক্ষণাবেক্ষণ করতে হতো। লেনদেনের ব্যবস্থায় নগদ টাকার পরিবর্তে বস্তু দিয়ে পরিশোধ করাটাই প্রচলিত নিয়ম ছিল। স্ত্রীর পক্ষ হতে স্বামীর অত্যাচার বা নির্যাতনের অভিযোগ এলে বিচ্ছেদ নেওয়া সম্ভব ছিল, কিন্তু এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে স্ত্রীকে জলে ডুবিয়ে মৃত্যুদণ্ড দেওয়ারও বিধান ছিল। বিধবা তার ছেলে মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করত, কিন্তু স্বামীর সম্পত্তি সে কিছুতে অপচয় করতে পারত না। স্ত্রী অসুস্থ বা চিররুগ্ন হলে স্বামী একজন উপপত্নী লাভ করত, কিন্তু রুগ্না স্ত্রী যতদিন জীবিত থাকতো ততদিন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বামীকে পালন করতে হতো। ব্যভিচারের ক্ষেত্রে দুই পক্ষকে জলে ডুবিয়ে মারা হতো, তবে দোষী স্ত্রীকে স্বামী ক্ষমা করলে রায় দেওয়া হতো। অপরাধীর অঙ্গচ্ছেদের বিধান ছিল। মিথ্যা অভিযোগকারীর মৃত্যুদণ্ডের বিধানও ছিল। জীবনের বদলে জীবন নেওয়ার বিধানও ছিল। এই আইনে মহিলাদের পুনর্বিবাহ আইন সম্মত ছিল। প্রাচীন ব্যাবিলিয়নেরা কৃষিকাজে অত্যন্ত দক্ষ ছিল। তারা গুণ ভাগের নামতা, বীজগণিতের সরল সমীকরণ, পরিধি ও ব্যাসের অনুপাতের মান স্থির, বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্তিকরণ, শূন্যের ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে মানব সভ্যতায় বিশেষ অবদান রেখে গেছে। গিলগামেশ মহাকাব্য তাদের সাহিত্যের একটি বিরাট অবদান। তারা ব্রোঞ্জ, লোহা, রূপা ও সোনার ব্যবহার করত। বিদ্যার্থীরা, ব্যাবিলনীয় সভ্যতার একটি নিদর্শন এখানে আমরা এই স্লাইডে দেখছি, অত্যন্ত সুন্দর। এবার আমরা অ্যাসিরীয় সভ্যতা সম্পর্কে জানার চেষ্টা করব। 1600 খ্রিস্টাব্দে বিশাল প্রাচীন ব্যাবিলনীয় সাম্রাজ্য ক্যাসাইট নামে এক বর্বর জাতি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ক্যাসাইটদের ক্ষণস্থায়ী শাসনকাল মেসোপটেমীয় ইতিহাস সভ্যতার বিশেষ আলোড়ন সৃষ্টি করতে পারে নাই। ব্যাবিলনের 300 মাইল উত্তরে টাইগ্রিস নদীর উপকূলে এবং জাগ্রস পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডের নাম ছিল এসিরীয়। টাইগ্রিস নদীর দক্ষিণ তীরে আসুর নামে একটি নগরী ছিল। এর নাম অনুসারে দেশটির নাম হয়েছিল এসিরীয়। আসুর শব্দটির অর্থ সুজলা সমতল ভূমি। অ্যাসিরীয়গণ ছিল সেমিটিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অ্যাসিরীয় সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল সামরিক ক্ষমতা, প্রভাব ও প্রতাপ। তারা ক্রমে শক্তিশালী হতে থাকে। প্রথম অবস্থায় অ্যাসিরীয়দের পেশা ছিল কৃষি, পশুপালন। তারা শিকারেও অভ্যস্ত ছিল। খ্রিস্টপূর্ব 8ম শতকে এক উচ্চাভিলাষী অ্যাসিরীয় সেনাপতি সিংহাসনে বসেন। তিনি ইতিহাসে দ্বিতীয় সাইগন নামে পরিচিত। তাদের সাম্রাজ্য সিরিয়া, প্যালেস্টাইন, ফিনিশিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। এমনকি একসময় মিশর তাদের অধীনে এসেছিল। এশিয়ার শেষ শক্তিশালী রাজা ছিল আশুরবানিপাল। তার রাজধানী ছিল নিনেভা। নিনেভার বিখ্যাত গ্রন্থাগার ছিল তার অমর কীর্তি। তিনি শিল্প ও সাহিত্যের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। এজন্য তাকে অ্যাসিরীয় অগাস্টাস বলা হয়। তার মৃত্যুর পরে অ্যাসিরীয় শক্তির পতন শুরু হয়। প্রকৃতপক্ষে অ্যাসিরীয়দের ইতিহাস ছিল যুদ্ধ, বিভীষিকাময় নরহত্যা, লুণ্ঠন, নগর ধ্বংস, বন্দীদের প্রতি নির্মম আচরণের ভরপুর। শুধু যুদ্ধবিদ্যায় তারা পটু ছিল বলে পশ্চিম এশিয়ার বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয় তারা। রোমানরা গ্রিকদের সভ্যতা ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিয়েছিল, আর এশীয়রা ব্যাবিলনীয় সভ্যতা তাদের বিশাল সাম্রাজ্যে ছড়িয়ে দিয়েছিল।
তাই তাদেরকে এশিয়ার রোমান বলা হয়ে থাকে। বিশাল সাম্রাজ্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য বড় বড় রাস্তা নির্মাণ করা হয়েছিল। যোগাযোগের জন্য ডাক ব্যবস্থা প্রচলন ছিল। আইন কানুন মোটামুটি ভাবে ব্যাবিলনীয় ধরনের হলেও দণ্ডের বিধান ছিল বর্বরচিত। যেমন অঙ্গচ্ছেদ, চক্ষু জিহ্বা উৎপাটন, দেব মন্দিরে অপরাধীর পুত্রকন্যাকে জীবন্ত অগ্নি দাহ প্রভৃতি প্রচলন ছিল। এ সময় সামরিক জীবন তাদের প্রিয় জীবিকা ছিল, তাই কৃষিতে তাদের আগ্রহ কম ছিল। যুদ্ধের লুণ্ঠন করা মালপত্র তাদের ধন সম্পদ বৃদ্ধির একমাত্র পথ ছিল। যুদ্ধে লুণ্ঠন করা মালপত্রই তাদের ধন সম্পদ বৃদ্ধির একমাত্র পথ ছিল। বিদ্রোহী নেতাদের দেহ থেকে চামড়া খুলে ফেলা হতো। পরাজিতদের হত্যা করে তাদের মৃতদেহ দিয়ে পাহাড় তৈরি করার নজির রয়েছে। সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দিতে গিয়ে তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা মানসিকতা তেমন গড়ে ওঠেনি। তারা বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করতে জানতো। তখন প্রায় 5 শতাধিক উদ্ভিদ ও খনিজ ওষুধের তালিকা প্রণয়ন করে সেগুলির গুণাগুণ ব্যবহার পদ্ধতি লিপিবদ্ধ করা হয়েছিল। এই সময় তারা ব্যবসা বাণিজ্যের প্রতি উদাসীন ছিল। অভিজাত শ্রেণীর মহিলারা প্রাদেশিক শাসনকর্তার পদ অলংকৃত করত এবং রাজনীতিতে অনায়াসে অংশগ্রহণ করতে পারত। এর পরবর্তী অযোগ্য শাসকদের পক্ষে রাজ্যের সম্মান বজায় রাখা সম্ভব ছিল না এবং এ বংশের পরবর্তী শাসকদের দুর্বলতা তাদের পতনের আরেকটি কারণ ছিল। তাদের দুর্দিনে ক্যালদিয়াদের আবির্ভাব হলে তাদের পতনের ঘণ্টা বেজে ওঠে। তাদের সাম্রাজ্যের ধ্বংসাবশেষের উপর নতুন ব্যাবিলনীয় সাম্রাজ্য বা ক্যালদিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসিরীয় সভ্যতার একটি নিদর্শন আমরা এখানে দেখছি যে তারা অত্যন্ত ভারী বস্তুকে কিভাবে নিচ থেকে উপরে তুলে তাদের প্রাসাদ তৈরি করতো, তারই একটি নিদর্শন এই স্লাইডে দেখা যাচ্ছে। আমরা এবারে ক্যালদীয় বা নব ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে জানার চেষ্টা করব। ক্যালদীয় বা নব ব্যাবিলনীয় সভ্যতা 625 থেকে 539 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তাদের অস্তিত্ব ছিল। এসিরীয়দের পতনের পর সেমিটীয় গোষ্ঠী ক্যালদীয়রা মেসোপটেমিয়ায় এক নতুন সাম্রাজ্য স্থাপন করে। সেই নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্য ক্যালদীয় বা নব ব্যাবিলনীয় সাম্রাজ্য নামে পরিচিত। এই সাম্রাজ্যের সভ্যতা ব্যাবিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে একে ক্যালদীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। ক্যালদীয়গণ এসিরীয় আমলে ব্যাবিলনের শাসনকর্তা নিযুক্ত হয় এবং এসিরীয়দের ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকলে ক্যালদীয়গণ কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। খ্রিস্টপূর্ব 612 সালে ক্যালদীয়গণ মেডেসদের সহযোগিতায় এসিরীয়দের পরাজিত করে ব্যাবিলন দখল করে এবং প্রাচীন ব্যাবিলনের গৌরব পুনরুদ্ধারের প্রয়াস পায়। ক্যালদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নবোপলাসার বা নবোপাল-উজ্জার এবং তার সুযোগ্য পুত্র নেবুচাদনেজারের আমলে ব্যাবিলন মানব সভ্যতার একটি অপ্রতিরোধ্য প্রাণকেন্দ্রে পরিণত হয়। তিনি ক্যালদীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। সে সময় ক্যালদীয় সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে। তারই সময় ব্যাবিলনকে তদানীন্তন বিশ্বের সুন্দরতম নগরীতে পরিণত করা হয়। এই সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার চতুর্থ এবং শেষ অধ্যায়। হেরোডোটাসের মতে ব্যাবিলনকে যে প্রশস্ত প্রাচীর দ্বারা বেষ্টিত করা হয়েছিল তার উপর দিয়ে 4 ঘোড়ার রথ চলতে পারত। বিশাল ব্যাপার। 200 বর্গমাইল আয়তনের জমিকে পরিবেষ্টিত করে রেখেছিল সেই নগর প্রাচীর। ব্যাবিলন নগরী ফোরাতের উভয় তীরে অবস্থিত ছিল। ফোরাতের তীর দুটি ছিল সুন্দর সেতু দ্বারা সংযুক্ত। নগরীতে ইস্তার ফটক, ব্যাবিলনের মিনার ও ঝুলন্ত বাগান নগরীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছিল। নেবুচাদনেজারের অক্ষয় কীর্তি ছিল ব্যাবিলনের শূন্য উদ্যান। কথিত আছে যে পারস্যের রাজকুমারী এমেটিস ছিলেন সম্রাটের
প্রিয়তমা রানী রানী পিতৃরাজ্য মিডিস বা পারস্যের পার্বত্য সৌন্দর্য দেখার জন্য ব্যাকুল হয়ে উঠতেন, কিন্তু ব্যাবিলনে সেই দৃশ্য অবলোকনের কোনো সুযোগ ছিল না। তাই সম্রাট তার প্রিয়তমার মনোরঞ্জনের জন্য বিশ্ববিখ্যাত শূন্য উদ্যানটি নির্মাণ করেন। এই বাগানের খ্যাতি এমনই ছিল যে গ্রিকরা এটিকে তখনকার সপ্তম আশ্চর্যের একটি বলে বিস্ময় প্রকাশ করেছেন। সুদীর্ঘ 42 বছর রাজত্বের পর তিনি খ্রিস্টপূর্ব 561 অব্দে মৃত্যুবরণ করেন। নেবুচাঁদনেজারের মৃত্যুর পর মাত্র 22 বছর কেলদীয় সাম্রাজ্য টিকে ছিল। এই অল্পকালের মধ্যে 4 জন নৃপতি ব্যাবিলনে রাজত্ব করেন। এরা সবাই ছিলেন অকর্মণ্য, ফলে ক্যালদিয়ানদের পতন দ্রুত ত্বরান্বিত হয়। ক্যালদীয়গণ তাদের পূর্বসূরীদের তুলনায় জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। জ্যোতির্বিদ্যা ছাড়াও তারা দিন রাতের বিবর্তন, 7 দিনের সপ্তাহ, ঘড়িকে 12টি অংশে দ্বারা বিভাজন, দিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্তিকরণ, রাশিচক্রের 12টি চিহ্ন, 360 ডিগ্রি বিশিষ্ট বৃত্তের পরিমাপ প্রভৃতি ক্ষেত্র উদ্ভাবন দ্বারা অসামান্য অবদান রেখে গেছেন। তাদের ধর্ম ছিল ইহকাল ভিত্তিক। সেই সময় থেকে মানুষ হস্তরেখায় বিশ্বাসী হয়ে ওঠে। মানুষ হাতের রেখা দ্বারা তার ভাগ্য জানতে আগ্রহী হয়ে ওঠে। যে শিক্ষার্থীরা ক্যালদীয় সভ্যতার এটি একটি নিদর্শন, সুন্দর একটি নিদর্শন। আমরা এবারে আলোচনা করব সংক্ষেপে প্রাচীন মিশরীয় সভ্যতা নিয়ে। আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতার বীজ প্রথিত হয়। খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ সময়ের মধ্যে মানুষের সংস্কৃতি সভ্যতার পর্যায়ে পদার্পণ করে। তখন থেকে মানব জাতির লিখিত ইতিহাস শুরু। সমসাময়িক কালে মেসোপটেমিয়ার মানুষ সভ্যতার পর্যায়ে উপনীত হয়। তবু মিশরীয়রাই মানব সভ্যতার শুরু করেছিল বলে ধারণা করা হয়। প্রাচীন মিশরের পশ্চিমে ছিল লিবিয়ার মরুভূমি, পূর্বে লোহিত সাগর, দক্ষিণে নুবিয়ার মরুভূমি এবং উত্তরে ভূমধ্য সাগর। নীল নদ দক্ষিণ হতে উত্তরে প্রবাহিত হয়ে মিশর পার হয়ে ভূমধ্য সাগরে পড়েছে। সারা বছরই মিশরীয়রা নীল নদে নৌকায় যাতায়াত করত। একসময় সমস্ত মিশর একজন শাসনকর্তার অধীনে শাসিত হতে থাকে। তাদের শাসনকর্তাকে ফারা বলা হতো। এ সময়কালকে বংশীয় যুগ বলা হয়। খ্রিস্টপূর্ব 3100 অব্দ হতে 525 অব্দ পর্যন্ত সময়কাল আবার 3 ভাগে বিভক্ত, যেমন প্রাচীন রাজ্য যুগ, মধ্যরাজ্য যুগ এবং সাম্রাজ্য যুগ। প্রাচীন মিশরীয় জনগণের গায়ের রং ছিল কালো, আকার ছিল খাটো, তাদের মাথায় সোজা খাড়া কালো চুল ছিল। খ্রিস্টপূর্ব 3200 অব্দে দক্ষিণ মিশরের রাজা মোনাসের নেতৃত্বে উত্তর ও দক্ষিণ মিশর একত্রিত হয়ে একটি সাম্রাজ্যে পরিণত হয়। মোনাস নিজে এর প্রথম সম্রাট বা ফেরাউন হন। প্রাচীন মিশরের শাসকদের ফারাও বা ফেরাউন বলা হতো। আগে আমরা বলেছি বাইবেলে মিশরের শাসককে ফারাও বলে আখ্যায়িত করা হয়েছে, আর পবিত্র কোরআনে বলা হয়েছে ফেরাউন। ফেরাউন অর্থ বিশাল প্রাসাদ বা গৃহ। ফারাও ছিলেন দেবতা বা দেবপুত্র। রাজ্যের সমস্ত সম্পদ আর প্রাণের অধীশ্বর ছিলেন এই ফারাও। সমস্ত মিশর ছাড়া ছিল ফারাওয়ের অধীনে। ফারাও বিলাস বহুল প্রাসাদে বসবাস করতেন। তিনি ছিলেন সমস্ত ক্ষমতার উৎস। তার সিদ্ধান্ত অনুযায়ী বীজ বপন, সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো। তিনি দেশের রাজনৈতিক, ধর্মীয় প্রধানেরও কাজ করতেন। ফেরাউন নিজেকে দেবতার বংশধর বলে মনে করতেন। মিশরের অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি ছিল কৃষি। তখন কৃষির যথেষ্ট উন্নতি হয়েছিল। নীল নদের অববাহিকায় উর্বর জমিতে গম, বার্লি, তুলা, বিভিন্ন তরকারি ফলের চাষ হতো। খাল খনন ও সেচের মাধ্যমে মিশরীয়রা প্রচুর খাদ্যশস্য উৎপাদন করতে সক্ষম হয়। তাদের ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে। নীল নদ থেকে খাল কেটে
লোহিত সাগরের সাথে যুক্ত করা হয়েছিল। এতে নৌকা চলাচল করত। তখনও মুদ্রার আবিষ্কার হয়নি, বিনিময় প্রথা তখনও চালু ছিল। তখনকার সমাজে দুই শ্রেণীর মানুষ ছিল, স্বাধীন মানুষ ও দাস। সব স্বাধীন মানুষ দাসদেরকে ঘৃণা করত। সমাজ ছিল মাতৃপ্রধান, তারা একের অধিক স্ত্রী গ্রহণ করতে পারত না। সমাজে মেয়েদের মর্যাদাপূর্ণ অবস্থান ছিল। মেয়েরা সিংহাসনে বসে দেশও শাসন করেছে, তাদের শিক্ষা গ্রহণে কোনো বাধা ছিল না। গ্রিকরা প্রাচীন মিশরীয়দেরকে অত্যন্ত ধার্মিক বলে অভিহিত করেছে। তারা বিড়াল, কুমির, বাজ পাখি, হরিণ ও ষাঁড়কে দেবতা মনে করত। ওসিরাস ছিল শস্য ও নীল নদের দেবতা। মধ্য সাম্রাজ্য যুগে মিশরীয়দের মন ক্রমে পরলোকের দিকে আকৃষ্ট হতে থাকে এবং পরজীবন সম্পর্কে ধারণা বিকাশ লাভ করতে থাকে। তারা বিশ্বাস করত যে মানুষ মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠবে। তাই তাদের মৃতদেহ অক্ষত রাখার জন্য মমি করতে আগ্রহী হয়ে ওঠে। পারসিকদের ভাষায় মমি অর্থ বোম বা আলকাতরা। ক্ষমতাসীনরা তাদের দেহের মমি যেন ভবিষ্যতে চোর ডাকাত বা শত্রু দ্বারা লুণ্ঠিত হতে না পারে, সেজন্য পিরামিড নির্মাণ করে যেত তাদের মমির নিশ্চিন্ত নিরাপত্তার জন্য। অবশ্য সাধারণ লোকের মৃতদেহ মমি করার কথা জানা যায় না। পিরামিডের অভ্যন্তরে মৃতদেহ এর সাথে খাদ্য, অস্ত্র, দাস দাসী দেওয়া হতো। মৃত্যুর পর মৃতদেহ থেকে পচনশীল নাড়িভুড়ি বের করে এক প্রকার ওষুধ দিয়ে মৃতদেহকে ধুয়ে নিত। এরপর 40 দিন ধরে ঔষধ ভর্তি কাঁচের পাত্রে মৃতদেহকে ডুবিয়ে রাখা হতো। তারপরে সেখান থেকে তুলে এক প্রকার মলমের প্রলেপ দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে নিত। মাথাটা ফুটো করে মাথার মগজ বের করে নিত। ফলে মমিতে আর পচন ধরার কোনো সম্ভাবনা থাকতো না। নতুন সাম্রাজ্য যুগে মিশরীয় ধর্মের অবক্ষয়ের লক্ষণ দেখা যায়। এ সময় কুসংস্কার, জাদুবিদ্যার প্রবণতা প্রসার লাভ করে। এ সময় পুরোহিতদের প্রভাব প্রতিপত্তি খুব বেড়ে যায়। প্রাচীন মিশরে হায়ারোগিক লিপির প্রচলন ছিল। এতে ছবির সাহায্যে মনের ভাব প্রকাশ করা হতো। এই লিপিতে একক ব্যঞ্জন ধ্বনি বিশিষ্ট 24টি এবং দুই ব্যঞ্জন ধ্বনি বিশিষ্ট 75টি প্রতীক ব্যবহার হয়। এই লিপি সাধারণত ডান থেকে বামে লেখা হতো, অনেক সময় আবার বাম থেকে ডানেও লেখা হতো। প্রাচীন মিশরে আরো দু ধরনের লিপির প্রবর্তন ঘটেছিল। এদের নাম হায়ারোটিক ও ডিমোটিক লিপি। স্থাপত্য শিল্পে মিশরীয়রা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিল। প্রাচীন মিশরের পিরামিড, মন্দির সমূহ স্থাপত্যবিদ্যা মিশরীয়দের চরম উৎকর্ষের নিদর্শন এখনো বহন করছে। পিরামিড প্রাচীনকালে অনন্য আশ্চর্য কীর্তি। 20-25 লাখ বিশাল পাথরের টুকরা নিখুঁতভাবে জোড়া দিয়ে 400-500 ফুট উঁচু পিরামিড তৈরি করে তাদের বিজ্ঞান ও কারিগরি কৌশলের পরিচয় দিয়েছে। পিরামিডের অভ্যন্তরে মিশরের ফারাওদের মমি রাখা হতো বলে এর ভিতরে প্রবেশ করা দুরূহ ব্যাপার ছিল। পিরামিডের দুটি পাথরের টুকরার মাঝখানটি এমন ভাবে জোড়া লাগানো হয়েছে যে এখনো এতে কোনো ধারালো ছুরি ঢোকানো কষ্টসাধ্য। প্রভাতে সূর্যের আলো সর্বপ্রথম উঁচু পিরামিডের গায়ে পড়ত, আর সূর্য ছিল তাদের প্রধান উপাস্য দেবতা। এখনো প্রায় 70টি পিরামিড কালের সাক্ষী বহন করে টিকে আছে। এদের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত হলো খুব বা কিউবসের পিরামিড। এর উচ্চতা 480 ফুট। এটি নির্মাণ করতে 20 লাখেরও বেশি পাথরের টুকরা লেগেছিল। প্রতিটি পাথরের ওজন 50 মনেরও বেশি। বিশাল ব্যাপার। এটি তৈরি করতে 1 লাখ লোকের 20 বছর সময় লেগেছিল। মিশরীয় ভাস্কর্যের সুপরিচিত দৃষ্টান্ত হলো সম্রাটদের সুবিশাল মূর্তি। সিংহের দেহের মূর্তিতে ফারাওদের মুখের মূর্তি সংযোজন করলেই স্ফিংস হতো। বিশাল পাহাড় কেটে তা তৈরি করা হতো। ফারাও যে সিংহের মতো শক্তিশালী, সাহসী, স্ফিংস প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হতো। জলভূমিতে ছুটন্ত ষাঁড়, পুকুরে হাঁসের সাঁতার, মাছ ধরার দৃশ্য
পলায়নরত হরিণ, ফুল ও ফল শোভিত গাছ প্রভৃতির রঙিন ছবি মন্দিরের দেয়াল সমূহে শোভাবিত। তারা 365 দিনে বছর গণনার রীতি প্রবর্তন করে। তার প্রতি 4 বছর পরে বছরের সাথে আরো একদিন অতিরিক্ত গণনা করে। ঋতুর সাথে বছরের হিসেবের সামঞ্জস্য করত। গণিত শাস্ত্রের, পাটিগণিতের ও জ্যামিতিতে তারা বেশ অগ্রগতি লাভ করে। তারা 1, 10, 100 প্রভৃতির মধ্যবর্তী সংখ্যায় লেখার জন্য একই প্রতীক বারবার ব্যবহার করত। তারা যোগ বিয়োগ, গুণ ও ভাগের ব্যবহার জানত। তারা ভগ্নাংশের সাথেও পরিচিত ছিল। চক্ষু রোগ, দাঁতের রোগ, পেটের পীড়া প্রভৃতি ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকগণ অনেক মূল্যবান বিষয় আবিষ্কার করেছিল। তারা জীবনের সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধন করে। তাদের মানব সভ্যতা বিভিন্ন অবদানের জন্য আজও আমাদের নিকট তারা সমাদৃত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মিশরের সভ্যতার নিদর্শন পিরামিড দেখছি, কিছু অত্যন্ত সুন্দর। আমরা এবারে হিব্রু সভ্যতা সম্পর্কে জানার চেষ্টা করব। হিব্রু একটি পুরাতন ব্যাবিলনীয় শব্দ, এর অর্থ যাযাবর। এরা কোনো নির্দিষ্ট জাতি নয়, এরা সেমিটিক জাতির একটি অংশ। অপর অংশ হলো আরবরা। সাধারণ অর্থে তারা ইহুদি। বিশেষজ্ঞদের মতে আবার আরব মরুভূমি ছিল হিব্রুদের আদি বাসস্থান। তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে খ্রিস্টপূর্ব 1800 অব্দে উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় বসবাস শুরু করে। পরবর্তীকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র ইয়াকুব আলাইহিস সালাম পশ্চিম দিকে হিব্রুদের নিয়ে যাত্রা করে প্যালেস্টাইনে বসতি স্থাপন করেন। ইয়াকুব আলাইহিস সালাম ইসরাইল নামে অভিহিত হন এবং তার নাম থেকে হিব্রুদের ইসরাইলি বলা হয়। খ্রিস্টপূর্ব 1600 অব্দে মেসোপটেমিয়া প্যালেস্টাইন অঞ্চলে মহামারী ও দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য তারা মিশরে ফেরাউনের রাজ্যে আশ্রয় গ্রহণ করে। তারা নীল নদের অঞ্চলে বসতি স্থাপন করে এবং ফেরাউনের দাসত্ব গ্রহণ করতে বাধ্য হয়। খ্রিস্টপূর্ব 1300 থেকে 1250 খ্রিস্টপূর্বাব্দ অব্দে নবী মুসা আলাইহিস সালাম মিশরে আবির্ভূত হয়ে হিব্রুদের দাসত্ব থেকে মুক্ত করে সিনাই উপদ্বীপে নিয়ে আসেন। হযরত মুসা আলাইহিস সালাম হিব্রুদের প্রথম এক ঈশ্বর বা যেহোবার উপাসনায় উদ্বুদ্ধ করেন। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে হিব্রু জাতি সংঘবদ্ধ হয় এবং পরবর্তীকালে প্যালেস্টাইনে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করে। প্রাচীনকালে প্যালেস্টাইন ছিল দুধ ও মধুর দেশ। হিব্রুদের দৃঢ় ইচ্ছাশক্তির ফলে খ্রিস্টপূর্ব 1025 অব্দের দিকে হিব্রু রাজবংশ প্রতিষ্ঠিত হয়। প্রথম হিব্রু রাজার নাম ছিল শাউল। এরপরে দাউদ রাজা হয়ে প্রায় 40 বছর শাসন করেন। তার শাসনামলে হিব্রু রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করে। জেরুজালেমে তিনি রাজধানী নির্মাণ করেন। দাউদের পর তার পুত্র সুলেমান রাজা হন। তিনি ছিলেন ঐক্যবদ্ধ হিব্রু রাজ্যের শেষ রাজা। তার শ্রেষ্ঠ কীর্তি হলো প্রাসাদ, ইমারত ও মন্দির তৈরি করা। সুলেমানের মৃত্যুর পরে হিব্রু রাজ্যে বিদ্রোহের সূত্রপাত হয়। উত্তরের 10টি গোত্র সুলেমানের পুত্রের প্রতি আনুগত্য অস্বীকার করে আলাদা রাজ্য গড়ে তোলে। এর নাম হয় ইসরায়েল রাজ্য। পরবর্তীকালে হিব্রুগণ রোমানদের সাথে মিশে যায় এবং জাতি হিসেবে স্বকীয়তা হারায়। এরপর 1947 সালের পূর্বে ইসরায়েল তারা পৃথিবীর কোথাও আলাদা স্বাধীন রাজ্য স্থাপন করতে পারেনি। প্যালেস্টাইনে হিব্রু জাতির আধিপত্য বিস্তার একটি যুগান্তকারী ঘটনা। হিব্রু ধর্মের প্রভাবে হিব্রু রাষ্ট্রের উদ্ভব হয়। তারা মুসা আলাইহিস সালামের প্রভাবে এক ঈশ্বরের উপাসনা শুরু করে। এই ঈশ্বর তাদের কাছে যেহোবা নামে পরিচিত। যেহোবা হিব্রু জাতির পথ প্রদর্শক, বিধবা এতিমদের রক্ষাকর্তা এবং জাতির ভুল ত্রুটি সংশোধনকারী ছিলেন। এই একেশ্বরবাদ নিরাকার নয়, যা ইসলামের ধর্মীয় বিধানে রয়েছে। তৃতীয় পর্যায়ে ছিল সংস্কারকদের সংস্কার কাজ। সংস্কারকদের মূল বক্তব্য ছিল একেশ্বরবাদ। তাদের মতে যেহোবা পৃথিবীর একমাত্র প্রভু, তবে যেহোবা সর্বময় ক্ষমতার অধিকারী নন। তিনি শুধু ন্যায়ের দেবতা। নৈতিকতাই ছিল ধর্মের উদ্দেশ্য।
হিব্রু ধর্মে পারসিক ধর্মের প্রভাব পড়ে। ক্রমশ তারা শেষ বিচার পরলোকে বিশ্বাসী হয়ে ওঠে, ইহজগৎ অপেক্ষা পরজগতে বেশি মনোনিবেশ করেন। এ সময় ধর্মপুস্তক ইজিকিয়েল ইজিকিয়েল আবির্ভূত হয়। এমনি করে প্রাচীন একেশ্বরবাদী হিব্রু ধর্ম থেকে বর্তমানে প্রচলিত ইহুদি ধর্মের রূপান্তর সাধিত হয়। হিব্রুদের গর্ব করার মতো কোনো স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা না থাকলেও আইন প্রণয়ন ও সাহিত্যের ক্ষেত্রে তারা বিশেষ অবদান রেখেছে। ক্যানানাইট ও ব্যাবিলনীয় আইন থেকে প্রভাবিত হয়ে ইহুদিগণ যে আইন প্রণয়ন করে তা ডেটারনমিক কোড নামে পরিচিত। ধারণা করা হয় যে হাম্মুরাবির আইন অপেক্ষা এই আইন উন্নত মানের ছিল। এই আইনে বলা হয়েছে যে ইহুদি 6 বছর কারাবরণ করেছে তাকে মুক্তি দিতে হবে এবং তাকে খালি হাতে মুক্ত করা যাবে না। পিতার পাপের জন্য পুত্র সাজা পাবে না। তাদের নিজেদের মধ্যে সুদ নিষিদ্ধ থাকলেও অন্য জাতির মধ্যে তা নিষিদ্ধ ছিল না। তারা দাসত্ব প্রথার মূলোৎপাটনে পক্ষপাতী ছিল না, তবে তাদেরকে দাসত্বে পরিণত করা যাবে না। এছাড়া ধন সম্পদ কুক্ষিগত করা যাবে না। সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম তারা প্রণয়ন করেন। তাদের এই সাহিত্যকর্ম রক্ষিত আছে ওল্ড টেস্টামেন্ট ও অ্যাপ্রোকাইফা বইয়ের মধ্যে। পণ্ডিতগণ স্বীকার করেন যে ধারাবাহিক রচনা একত্রিত করে এবং কিছু সংস্কার করে ওল্ড টেস্টামেন্ট তৈরি করা হয়েছে। মুসা আলাইহিস সালামের বাণী এতে সংগৃহীত হয়েছে। ওল্ড টেস্টামেন্টের অধিকাংশ বই হিব্রু সংস্কৃতির অবদান। প্রার্থনা সঙ্গীতের বেশিরভাগই রাজা ডেভিড বা দাউদ আলাইহিস সালামের রচিত বলে মনে করা হয়। এর মধ্যে অনেক প্রার্থনা সঙ্গীত তার বন্দী অবস্থায় লেখা। এছাড়া ইহুদি সাহিত্যকর্মে যে সকল গ্রন্থ বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করে তার মধ্যে সুলেমানের জ্ঞান জিজ্ঞাসা বা উইজডম অফ সলোমন উল্লেখযোগ্য। প্রাচীন সাহিত্যকর্মের মধ্যে প্রেম সম্পর্কিত গান বা কবিতা হিব্রুদের বিশেষভাবে আন্দোলিত করেন, যেমন সংস অফ সলোমন বা সলোমনের গীতিকা। অন্যদিকে নৈতিক বিচার বুদ্ধি সম্পন্ন জবের বিচিত্র অভিজ্ঞতা সংবলিত গ্রন্থ দি বুক অফ জবের গ্রন্থটি বিশেষভাবে আকর্ষণীয়। এই নাটকটি পুরাতন ব্যাবিলনীয় সাহিত্যে অনুকরণে রচিত হয়েছিল। এটা এক বৃদ্ধের ভাগ্য কাহিনী নিয়ে রচিত। এই বিদ্যার্থীরা হিব্রু সভ্যতার একটি নিদর্শন এখানে আমরা দেখছি। আজকে এই পত্রের আলোচনা এ পর্যন্ত। এবারে ধন্যবাদ দেওয়ার পর্ব। তবে ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলবো, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অপরকে ব্যাপারে সহযোগিতা করো। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই ভালো মানের মাস্ক ব্যবহার করবা, শারীরিক দূরত্ব মেনে চলবা, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলবা। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে এই করোনার বিপর্যয় থেকে অচিরে মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon, inshallah.